নমস্কার বন্ধুরা, গল্পের জাদুঘরে আবার আপনাদের স্বাগত জানাই। এসে গেছি আপনাদের খুব প্রিয় সাহিত্যিক নারায়ণ সান্যালের লেখা কাঁটা সিরিজের অন্তর্গত তিন বৈবাহিক কাঁটার তৃতীয় পর্ব নিয়ে। বন্ধুরা, পূর্ববর্তী দুটি পর্বে আমরা দেখেছি অপরাজিতা কর নামে এক তরুণী সেলস গার্ল অত্যন্ত বিপদে পড়ে ছুটে এসেছে বিখ্যাত ব্যারিস্টার প্রবীণ পি কে বাসুর কাছে। তার আশঙ্কা তার বান্ধবীর স্বামী তাকে মারতে চাইছে, কারণ সেই মানুষটির খুব গোপন একটা জীবনের রহস্য অপরাজিতা জেনে ফেলেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার কি হলো জানেন? অপরাজিতা খুন হওয়ার জায়গায় খুন হয়ে গেল সেই মানুষটি, অর্থাৎ অপরাজিতার বান্ধবীর স্বামী, এবং সেই খুনের দায় এসে পড়ল অপরাজিতার উপর। পি কে বাসু কিভাবে অপরাজিতাকে রক্ষা করবে, কিভাবে বহুদিন পূর্বে ঘটে যাওয়া এক ঘটনার রহস্য এখানে সমাধান হবে, চলুন আমরা দেখি আমাদের গল্পের পরবর্তী পর্বে। আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের কাছ থেকে অনেক লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই চাই, আর সাবস্ক্রাইব তো করতেই হবে। খুব ভালো থাকবেন সবাই। নমস্কার। বাসু বলেন, বাস উঠে পড়ো সুজাতা, এখনই মেরিনগর যাব। সুজাতা বলে উঠল, ও মা, সে কি, আপনি আইসক্রিমের অর্ডার দিয়েছেন যে, বিল এখনো আসেনি। বাসু বলেন, আইসক্রিমটা ক্যান্সেল করে দিই, বিল দিতে বলি, কি বলো? না না না, আপনি একা মেরিনগর যান, তবে যাবার আগে বিলটা মিটিয়ে দিয়ে যাবেন। আমি মিনি বাসে করে বাড়ি যাব। এ তোমার রাগের কথা সুজাতা। রাগের কথা তো বটেই, মুখের সামনে থেকে কেউ আইসক্রিম কেড়ে নিলে অনুরাগের কথা বের হবে মুখ দিয়ে? অগত্যা। আরো আধ ঘন্টা দেরি হলো। মেদিনীনগর এ পথেই যেতে হয়, জাগুলিয়ার মোড় থেকে বাঁক মেরে কল্যাণীর কাছে। মেদিনীনগরে মিস পামেলা জনসনের মৃত্যু রহস্যের কিনারা করতে এসেছিলেন 70-এর দশকে। পুরনো আমলের অনেকেই অবশ্য নেই, ডক্টর পিটার দত্ত, মিস উষা বিশ্বাস ইত্যাদি। কিন্তু মিনতি আছে, আর তার চিঠি তিনি পেয়েছেন। হয়তো ডক্টর প্রীতম ঠাকুরও আছেন। সে বলেছিল মেদিনীনগরেই ডাক্তারির প্র্যাকটিসে বসবে। মরকতগঞ্জে যখন গিয়ে পৌঁছলেন তখন বেলা 3:30। এবারে কিন্তু সারমেয় গর্জন শুনতে পেলেন না। মিনতি বাসু সাহেবকে দেখে দারুণ উচ্ছ্বাসিত। ওদের দুজনকে যত্ন করে বৈঠকখানায় নিয়ে গিয়ে বসালো। প্রথম প্রশ্নেই জিজ্ঞাসা করলো, কি খাবেন বলুন, আজ রাতে এখানেই খেয়ে যেতে হবে কিন্তু। বাসু বললেন, তা হয় না মিনতি, আমি বরং বিকেলবেলা তোমার কাছে চা পান করে যাব। তোমার চিঠিখানা আজই পেয়েছি, তৎক্ষণাৎ আমি ছুটে এসেছি। কারণ আমার মনে হচ্ছে এ আমার কাজিন ব্রাদার জগদীশ দা, দেখলে চিনতে পারবো। তোমার সঙ্গে চার্চের ফাদারের আলাপ আছে? থাকবে না, চার্চটা গড়ে দিয়েছিলেন তো এই মরকতকুঞ্জেরই মিস জনসনের বাবা। আমি সেই মরকতকুঞ্জেই থাকি, যদিও আমি খ্রিস্টান নই, তবুও উনি আমাকে খুব ভালোবাসেন, স্নেহ করেন। চলুন, আমিই নিয়ে যাচ্ছি। বসো বসো। তার আগে জগদীশ দা সম্পর্কে তুমি কি জানো একটু বলো দেখিনি। আমি বুঝে নিতে চাই যে এই আমার সেই জগদীশ দা কিনা। মিনতি বলেন, আমি বাজি ধরে বলতে পারি স্যার, এ তিনি নন। কারণ জগদীশ পাল নিতান্ত গরিব ঘরের ছেলে। যৌবনে এই মরকতকুঞ্জেই বাগানের মালির কাজ করত। এখানকারই মানুষ, বিয়ে করে একটা ছেলেও হয়। তারপর হঠাৎ ছেলে বউকে রেখে পালিয়ে যায়। ও আপনার দুঃসম্পর্কের ভাই? হতেই পারে না। এসব কে বলেছে তোমায়? ওই জগদীশ খুড়োই বলেছে। যখন মদের ঝোঁকে পুরোনো দিনের গল্প বলতো তখন।
শোনা গেল স্ত্রী ও শিশুপুত্রকে ফেলে জগদীশ পালিয়ে যায়। মিস জনসন স্বামী পরিত্যক্তাকে মালির ঘরেই থাকতে দেন। দীর্ঘ 25 বছর ধরে জগদীশের কোনো খবর পাওয়া যায়নি। এরপর যখন সে ফিরে আসে তখন তার স্ত্রীও মারা গেছে, মিস জনসনেরও দেহান্ত হয়েছে। আর সেই বাচ্চা ছেলেটি সে কোথায় যে গেছে কেউ জানে না। সব কথা শুনে মিনতির দয়া হয়। জগদীশ বলেছিল অর্থাভাবে জর্জরিত হয়ে কাউকে কিছু না বলে সে টাকা রোজগার করতে বোম্বাই চলে যায়। সেখান থেকে খালাসি হয়ে জাহাজে চেপে বিভিন্ন দেশে সে ঘুরেছে। যখন 60 বছর বয়সে সে চাকরি থেকে অবসর পায় তখন সে দেশে ফিরে এসেছে। মিনতির দয়ার শরীর আউট হাউসের সাবেক পোড়ো ঘরেই বৃদ্ধকে থাকতে দেয়। লোকটা কুকুর ভালোবাসত। সে একটা কুকুর পুষতে শুরু করে। রোজ সকাল সন্ধ্যায় কুকুরটিকে চেন দিয়ে বেঁধে বুড়ো বেড়াতে নিয়ে যেত। একাই থাকতো, তামাক খেত, মাঝে মাঝে মদ্যপানও করত। বাসু বলেন, একটা কথা, ওর বাড়ি ভাড়া লাগতো না, ইলেকট্রিক বিলও দিতে হতো না, কিন্তু ও দুবেলা খেত কি, উপার্জন করতো কিছু? আগে না স্যার, জাহাজ কোম্পানি থেকে ওর নামে মাঝে মাঝে মানি অর্ডারে পেনশন আসতো। 2-4 মাস অন্তর হবে, কখনো 200, কখনো 500, এই রকম। বাসু বললেন, তার মানে তুমি কিছুই জানো না। জাহাজ কোম্পানি মানি অর্ডারের কাউকে পেনশন পাঠায় না। অবসরপ্রাপ্তকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয় এবং অ্যাকাউন্ট পেই চেক বা ড্রাফটে পেনশন দেয়, তাতে খরচ কম পড়ে। দ্বিতীয়ত, পেনশন মাসে মাসে আসে, 2-4 মাস অন্তর নয়। তৃতীয়ত, পেনশনের পরিমাণ কখনো 200, কখনো 500 হয় না, হতে পারে প্রতি মাসে 200 অথবা 500। তুমি বরং দেখো প্রীতম সিং ঠাকুর তার বাড়িতে আছে কিনা। খবর পেয়ে ডক্টর প্রীতম সিং ঠাকুর দেখা করতে এলেন। জানা গেল ডক্টর ঠাকুর এই মরকত কুঞ্জেরই একান্তে একটি 3 কামরার বাড়ি তৈরি করে এখানেই প্র্যাকটিস করছেন। ওর ছেলে রাকেশ আছে আমেরিকায়, সেখানেই সে বিয়ে থা করেছে। কিন্তু ওনার ছোট মেয়ে এখনো অবিবাহিতা, MA বিএড করে স্থানীয় স্কুলে পড়ায়। ও ডক্টর ঠাকুরকে দেখভাল করে। কিছুটা পুরনো দিনের স্মৃতিচারণ করে বাসু সাহেব জানতে চাইলেন ডক্টর প্রীতম সিং ঠাকুর জগদীশ পাল সম্বন্ধে কি জানেন। প্রীতম বলে, শেষ দিয়ে শুরু করি। লোকটা ছিল হার্ট পেশেন্ট, আমার চিকিৎসাতেই ছিল, মারা গেছে দিন তিনেক আগে। শুনেছি যৌবনে সেই মরকত কুঞ্জেরই মালি ছিল, বিয়েও করেছিল, তারপর বউ আর শিশুপুত্রকে ফেলে পালায়। বোম্বাই গিয়ে নাকি ডকের খালাসির চাকরি নেয়। পরে দেশ বিদেশ ঘুরে বছর 5 আগে লোকটা ফিরে আসে। এসবের সত্যি মিথ্যে জানি না বাসু সাহেব, সবই পালবুড়োর কাছে শোনা। মেদিনীনগরের অনেক প্রাচীন ব্যক্তি ওকে সেই জগদীশ মালি বলে চিনতেও পেরেছিল। মিনতি ওকে ওই আউট হাউসে বিনা ভাড়ায় থাকতে দেয়। বুঝলাম, ওর বাড়ি ভাড়া লাগতো না, ইলেকট্রিক বিল মেটাতে হতো না, কিন্তু খেত কি, ওর উপার্জন কি ছিল? প্রীতম মিনতির দিকে ফিরে বলল, তুমি কিছু জানো? মিনতি বলল, জগদীশ দা তো বলতো জাহাজ কোম্পানি ওকে পেনশন পাঠায়। প্রীতম বাসু ঠাকুরের দিকে ফিরে বললেন, লোকটা ধূর্ত ছিল, ওই রকম একটা খবরই সে রটিয়েছিল। মাঝে মাঝে ওর কাছে মানি অর্ডারের টাকা আসতো ঠিকই, কিন্তু পেনশন নয়। তুমি কেমন করে জানলে? নিতান্ত ঘটনাচক্রে। বছর খানেক আগে একবার ওর নামে যখন একটা মানি অর্ডার আসে তখন ও জ্বরে বেহুশ। মানি অর্ডারের পিয়ন আমার পেশেন্ট, টাকাটা আমাকে দিয়ে গেল, 4 টাকা। দেখলাম কোনো জাহাজ কোম্পানি ওকে পেনশন দিচ্ছে না, পাঠাচ্ছে ব্যক্তি বিশেষ।
মনে হলো প্রেরকের ঠিকানাটায় গোঁজা মিল আছে। কুপনটা বাংলায়। প্রেরক বুড়োকে কোনো সম্বোধনও করেনি। জানিয়েছিল যে তার সে সময় টানাটানি যাচ্ছে, তাই মাস তিনেক আর টাকা পাঠাতে পারবে না। বুড়ো যেন এই 400 টাকায় 3 মাস চালিয়ে নেয়। নাম সই করেছিল প। আই সি। তোমার সন্দেহ হলো নিশ্চয়ই? তা তো হলোই। যোগু আমার চিকিৎসাতেই ছিল। ভালো হয়ে ওঠার পর টাকার কুপন ওকেই দিই। বলি, যোগু, এই পটি কে? সে কি তোমাকে ব্ল্যাকমেলিং এর খেচারতি টাকা পাঠাচ্ছে? ও একেবারে লাফিয়ে ওঠে, বলে, না ডাক্তারবাবু, প আমার ছেলে, পরেশ। ছোটবেলায় তাকে মায়ের কোলে ফেলে রেখে গেছিলাম তো, তাই সবার কাছে স্বীকার করতে লজ্জা করে। ও বুড়ো বাপকে নাকি ক্ষমা করেছে, যখন যা পারে পাঠায়। যোগু আমাকে অনুরোধ করেছিল ব্যাপারটা গোপন রাখতে, তাই কাউকে কিছু বলিনি। এখন ওর দেহান্ত হয়েছে, তাই সব কথা আপনাকে খুলে বললাম। বাসু মিনতিকে প্রশ্ন করেন, জগদীশের মৃত্যুর পর ওর ঘরে কি কেউ ঢুকেছে? পরেশ তো আসেনি, এলে বাপের সমাধি হয়ে যেত। না স্যার, ঘরটা তালাবন্ধ পড়ে আছে, চাবি আমার কাছে। চাবিটা নিয়ে এসো তো, ঘরটা দেখবো, তারপরে চার্চে যাব, কেমন? আর শোনো, তোমার মালিকে বলো আমাকে একটা ছোট্ট ফুলের বোকে বানিয়ে দিতে। চার্চে গিয়ে যোগুদার বুক পকেটে গুজে দিয়ে আসবো। প্রীতম বলে ওঠেন, ও লোকটা আপনার কাজিন মাদার হতে পারে না। ইনফ্যাক্ট না হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। নাই বা হলো, তাই বলে যে লোকটা দুনিয়ায় মায়া কাটিয়ে চলে গেছে তাকে কি একটা গোলাপ উপহার দেওয়া যায় না? জাস্ট আউট অফ পিটি। প্রীতম বলে ওঠে, ইউ আর পারফেক্টলি কারেক্ট স্যার। আমি তাহলে চলি। মিনার। প্রীতম ঠাকুর নিজের বাড়ির দিকে রওনা হলো। মিনতি গেল ভেতর বাড়িতে আউট হাউসের চাবির খোঁজে। সুজাতা এতক্ষণ চুপচাপ বসেছিল, এবার বলে, মামু, আপনি এবার কি মর্গে যাবেন? যাব, মর্গে নয়, ওটা চার্চের ডেথ চেম্বার। ক্যাটাকম্বও বলতে পারো। সে যাই হোক, আমি বাপু এই মৃত্যুপুরীতে যেতে পারবো না। এই জন্যেই বলেছিলাম তুমি তোমার মামিমার কাছে থাকো, আমি কৌশিককে নিয়ে আসি। যাই হোক, তোমার ভ্যানিটি ব্যাগে কি পিঙ্ক কালারের কোনো লিপস্টিক আছে? ওটা বার করে আমায় দাও দেখি। লিপস্টিক? লিপস্টিক দিয়ে আপনি কি করবেন? আহ, এ তো মহা জ্বালা, সবকিছুর কৈফিয়ত চায়। আরে লিপস্টিক দিয়ে আবার কি করব? সবাই যা করে তাই, ঠোঁটে মাখবো। দাও দাও, কুইক, এক্ষুনি মিনতি এসে যাবে। একটু পরেই মিনতি চাবিটা নিয়ে ফিরে এলো, তার হাতে দুটো ফুলের বোকে। দুটো কেন? তুমিও একটা ফুলের বোকে জগদীশকে দেবে নাকি? আগে না, ওই চার্চে তো ম্যাডামের সমাধি আছে, চার্চে গেলে আমি তার জন্য ফুল নিয়ে যাই। ওরা তিনজন প্রথমে গেল আউট হাউসে, জগদীশ পালের তালাবন্ধ ঘরে। কুকুরটা এখন নেই, তাই কোনো সারমেয় প্রতিবাদ শুনতে হলো না। ছোট্ট এক কামরার ঘর, সংলগ্ন বারান্দাতে রান্নার আয়োজন। ঘরে একটা মাত্র খাটিয়া, ময়লা তোষক, ময়লা চাদর বালিশ, একটা প্যাকিং বক্স, সেটাই ছিল ওর টেবিল। লেখাপড়ার জন্য নয়, জিনিসপত্র রাখার। নস্যির ডিবে, গ্লাস, মাটির ভাঁড় আর একটা অ্যাশট্রে। ঘরের বিপরীত অংশে একটা দেয়াল আলমারি, পাল্লানি, 3 সারি কাঠের তাক, তাতে জগদীশের কিছু জামা কাপড়, কিছু বাসনপত্র, অধিকাংশই অ্যালুমিনিয়াম বা হিন্ডেলিয়ামের। নিচের তাকে কিছু পুরনো খবরের কাগজ। বাসু মিনতির কাছে জানতে চায়, জগদীশ কি কাগজ পড়তো? আজ্ঞে না, এগুলো ডাক্তারবাবুর বাড়ি থেকে ও চেয়ে আনতো, পুরনো কাগজ। আমার বামুনদির কাছ থেকে ময়দার আঠাও বানিয়ে আনতো, ঠোঙা বানাতো, দোকানেও বেচে দিয়ে আসতো।
যা 2 পয়সা বাড়তি রোজগার হয় আর কি। সুজাতা ঘরে ঢোকেনি, বাইরেই অপেক্ষা করছিল। বাসু খুঁটিয়ে দেখছিল ঘরের সবকিছু। হঠাৎ মিনতির দিকে ফিরে বললেন, তুমি বলছিলে ওর একটা ছেলের ফটো পেয়েছিলে, সেটা কোথায় পেয়েছিলে? ওর খাটিয়ার নিচে একবার দেখুন তো, একটা টিনের সুটকেস আছে, ওইটা থেকে। বাসু নিচু হয়ে দেখলেন, হ্যাঁ সেখানে একটা সুটকেস আছে বটে। টেনে আনলেন সেটাকে। তার ভিতরে জগদীশের কিছু জামা কাপড়, একটা পেন্সিল, একটা বাতিল চশমা, দেশলাই, কিছু বিড়ি, 2টো সাদা পোস্টকার্ড আর 1 কপি ইংরাজি পত্রিকা বিজনেস ওয়ার্ল্ড, প্রায় 4 বছরের পুরনো। বাসু মিনতিকে জিজ্ঞাসা করলেন, জগদীশ কি ইংরাজি জানতো? না, নিশ্চয়ই না। Then this is most incompatible and mysterious. আগে সুজাতা দ্বারের কাছে থেকে কথোপকথন শুনছিল। বলল, হয়তো ডাক্তার সাহেবের বাড়ি থেকে ছবি দেখতে পত্রিকাটি এনেছিল, তারপর আর ফেরত দেওয়া হয়নি। বাসু বললেন, এটা যদি স্টারডাস্ট, ডেবনিয়ার, ইলাস্ট্রেটেড উইকলি বা স্পোর্টস ওয়ার্ল্ড হতো তাহলে আমি মেনে নিতাম। তাছাড়া ডক্টর ঠাকুরই বা বিজনেস ওয়ার্ল্ড কিনবেন কেন? এটা তো ওর লাইন নয়। হয়তো শেয়ার কেনা বেচার ঝোঁক আছে। না, খুঁটিয়ে দেখতে হচ্ছে পত্রিকাটা। মিনতি বলল, কি দরকার, ওটা আপনি সঙ্গে করে নিয়েই যান না, এমনিতেই আমি সবকিছু ঝেঁটিয়ে আস্তা করে ফেলে দেব। বাসু পাতা ওল্টাচ্ছিলেন। হঠাৎ একটা পাতায় দৃষ্টি আটকে গেল ওর। তৎক্ষণাৎ বললেন, সেই ভালো, আমি নিয়েই যাই। চার্চটা মরকতকুঞ্জের থেকে দূরে নয়। চার্চ গেটের বাইরে সড়কের ওপর গাড়িটি রেখে ওরা 3জন পদব্রজে এগিয়ে গেলেন। মিনতি একটা ফুলের তোড়া বাসু সাহেবের দিকে বাড়িয়ে ধরে বলল, নিন ধরুন স্যার, ম্যাডামের কবরে আপনিও এটা দেবেন। বাহ, আমি কেন? তুমিই তো বরাবর দাও। আমি তো প্রায়ই আসি, ওর কবরে ফুল দিই, মালা দিই। আপনি অনেক দিন পর আজ এসেছেন আমার ইচ্ছা পূরণের জন্য, কিন্তু মেদিনীনগরে প্রথম এসেছিলেন ম্যাডামের ইচ্ছা পূরণের জন্য, তাই না? ইচ্ছা পূরণ। মাসু সাহেবের মনে পড়ে গেল সব কথা। ততক্ষণে ওরা এসে উপস্থিত হয়েছেন সেই বিশেষ সমাধির কাছে। সমাধি ফলকে লেখা আছে, স্যাক্রেড টু দ্য মেমোরি অফ প্যামেলা হ্যারিয়েট জনসন, died 1st May 1970. Thy will be done. Thy will be done. তোমারই ইচ্ছা হোক কোনো করুণাময় স্বামী। মাসু সাহেব মাথা থেকে টুপিটা আগেই খুলেছিলেন। এবার ফুলের বোকেটা নামিয়ে দিলেন সমাধির পাদমূলে। ফাদার মার্লো মিনতির কাছে সবকিছু শুনে খুব অবাক হয়ে গেলেন। ইংরেজিতে বললেন, আমি নিশ্চিত আপনি ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এতদূর এসেছেন ব্যারিস্টার সাহেব। জগদীশ পাল ভিন্ন শ্রেণীর মানুষ, যাকে বলে নির্ভেজাল হ্যাভ নট। ও কোনো ব্যারিস্টারের কাজিন ব্রাদার হতেই পারে। এতটা পেট্রোল পুড়িয়ে এসেছি ফাদার, দেখা যাবে না? আপনি যদি অনুমতি করেন। ও শিওর শিওর, আসুন, আপনি আমার সঙ্গে আসুন। তাই এরা 2জন। না, ওরা এখানেই অপেক্ষা করুক, আমরা 2জনেই যাব। কিন্তু তার আগে আমি কিছু ক্যান্ডেল স্টিক নিতে চাই, মা মেরির মূর্তির সামনে দেব। নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন। মা মেরির মূর্তির পাদদেশে মোমবাতি জেলে দিয়ে বৃদ্ধ ফাদারের পিছু পিছু বাসু সাহেব এগিয়ে গেলেন চার্চের নিচে ভূগর্ভস্থ ডেথ চেম্বারে। কবরস্থ করার আগে মৃতদেহ এখানে রাখা থাকে।
আপাতত মৃতদেহ মাত্র একটি ছিল, সেটি আপাদমস্তক একটা সাদা চাদরে ঢাকা। ফাদার মোমবাতিটি বাড়িয়ে ধরলেন, তারপর ধীরে ধীরে মৃতের মুখের আবরণটি সরিয়ে নিলেন। বাসু ঝুঁকে পড়ে বেশ কিছুক্ষণ খুঁটিয়ে দেখলেন, তারপর বললেন, থ্যাঙ্কস ফাদার, আমার দেখা হয়ে গেছে। আপনার কাজিন ফাদার নয় তো? না, কাজিন নয়। নেভারদিলেস হি ইজ মাই ব্রাদার। একে কবরস্থ করার যাবতীয় ব্যয়ভার আমিই বহন করব। মোটামুটি ভদ্র ব্যবস্থায় ক্রিশ্চিয়ান সমাধিতে যেরকম খরচ পড়ে সেরকম। ফাদারের ভ্রু কুঞ্চন হলো। বলেন, আপনি কি ক্রিশ্চিয়ান নন? নো ফাদার, আই এম আ হিন্দু। আশ্চর্য, তাহলে কেন খরচ দিচ্ছেন, বিশেষ করে এই লোকটি যখন আপনার কাজিন নয়? বাসু মোমবাতির মৃদু আলোয় হাসলেন, বললেন, কাজিন না হওয়ার অপরাধে ওই মৃত ভাতাটিকে প্রত্যাখ্যান করতে যাওয়া বিশ্ব ভ্রাতৃত্বকে অবমাননা করা হতো নাকি? ফাদার মার্লো বুকে ক্রুশ চিহ্ন এঁকে অস্ফুট কণ্ঠে বললেন, গড ব্লেস ইউ মাই চাইল্ড। ওহো, একটা ভুল হয়ে গেছে। কাজিন জগদীশের জন্য একটা ছোট্ট ফুলের বুকে এনেছিল, সেটা আমার ভাগ্নির কাছেই রয়ে গেছে। মার্লো বললেন, এই মাত্র বিশ্ব ভ্রাতৃত্ব নিয়ে আপনি যে কথাটা বলেছেন, তাতে আমি আপনার ইচ্ছা পূরণ করব। একটু অপেক্ষা করুন, আমি বুকেটা নিয়ে আসছি। এখানে একা একা? সার্টেনলি নট ফাদার। এই কক্ষটা তো স্বর্গতরণের সম্মুখে ওয়েটিং রুম মাত্র। আমি অপেক্ষা করব, কোনো অসুবিধা হবে না আমার। আর একটা মোমবাতি জেলে বাসু সাহেবের হাতে ধরিয়ে দিয়ে আলখাল্লাধারী ধীর পদক্ষেপে ফিরে গেলেন। ফাদার মার্লো দৃষ্টিপথের বাইরে চলে যাওয়া মাত্র বাসু সাহেব পকেট হাতড়ে বের করলেন তার নোট বই আর সুজাতার লিপস্টিক। ক্ষিপ্র হস্তে মৃত জগদীশ পালের মৃত্যু শীতল 10টি আঙুলের ছাপ একে একে উঠে এলো ওর নোট বইতে। আঙুল থেকে লিপস্টিকের দাগ মুছে দিয়ে আবার হাত দুটি সাদা চাদরের তলায় চালান করে দিলেন। আপাদমস্তক ঢাকা দেওয়া থাকলো মৃতদেহ। ফাদার মার্লো ফুলের বুকেটা নিয়ে একটু পরেই ফিরে এলেন। বাসু জগদীশের চাদরটা সরিয়ে ওর হাফ শার্টের বুক পকেটে ফুলটা লাগিয়ে দিলেন। তারপর দুজনে ফিরে এলেন অফিসে। গরিব ঘরের একটি খ্রিস্টানের মরদেহ ভদ্রভাবে সমাধিস্থ করতে যা খরচ হয়, সেই অর্থ বাসু সাহেব একটি চেক কেটে ফাদার মার্লোকে দিলেন। বিদায়কালে ফাদার বললেন, আমি শুনেছি এই জগদীশ পালের একটি পুত্র সন্তান আছে, তাকে খবর দেওয়া যায়? না ফাদার, যায় না। আমি জানি কাজিন জগদীশের সেই ছেলেটি সম্প্রতি মারা গেছে। ও আমার কাজিন নয় বটে, কিন্তু সম্পূর্ণ অপরিচিতও নয়। প্রত্যাবর্তনের পথে মিনতির বাড়িতে চা পান করতেই হল। ফেরার পথে বাসু একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গাড়িতে আবার কিছুটা পেট্রোল ভরে নিলেন। এই সুযোগে পরপর দুটো ফোন করলেন কলকাতায়। রানী দেবী জানালেন, ইতিমধ্যে বলবার মতো কোনো খবর জমেনি। কৌশিক বাড়ি নেই, কোথায় কোথায় ঘুরছে। বিরাটিতে নির্মলার বাড়িতেও ফোন করলেন, নির্মলাই ধরল। জানালো, ইতিমধ্যে থানা থেকে পুলিশ এসেছিল, অপরাজিতার বিষয়ে অনেক খোঁজ খবর নিয়ে গেছে তারা। না, জিতা দুপুরে লাঞ্চ করতে আসেনি। নির্মলার স্বামী সুশোভন কোনো ফোন টোনও করেনি। তবে সেটা তার স্বভাবও নয়, কোনো কালেই ট্যুরে গেলে বাড়িতে সে ফোন করে না। বাসু সুজাতাকে বললেন, হয় পুলিশ মৃতদেহটা শনাক্ত করতে পারেনি, অথবা ইচ্ছা করে এই খবরটা নির্মলাকে জানায়নি। কিন্তু অপরাজিতার পাত্তা পুলিশ পেল কোথা থেকে? সুজাতা এই প্রশ্নের কোনো উত্তর দিল না। বাসু যতক্ষণ টেলিফোন করছিলেন ততক্ষণ সে ওই বিজনেস ওয়ার্ল্ড পত্রিকাটি উল্টে পাল্টে দেখছিল। এখন প্রশ্ন করে,
মামু, আপনি ওই পত্রিকাটার মধ্যে কিছু একটা দেখেছেন যা আমার নজরে পড়ছে না। কি বলুন তো? কিছু যে একটা দেখেছি তাই বা তুমি ধরে নিচ্ছ কেন? প্রথম কথা, পাতা উল্টাতে উল্টাতে আপনাকে চমকে উঠতে আমি সচক্ষে দেখেছি। দ্বিতীয়ত, কিছু একটা সূত্র না পেলে আপনি ওই পত্রিকাটা সাথে করে নিয়ে আসতেন না। বলুন ঠিক কিনা? বাসু গাড়ি চালাতে চালাতে বললেন, বলছি, তার আগে বলো তো, সুশোভন রায় ওরফে পরেশ পালের মৃতদেহটা কোথায় পাওয়া গেছে? বিরাটি পার হয়ে বারাসাতের দিকে যেতে এক ধনকুবেরের বাড়ির বাগান বাড়ির গেটের কাছে জঙ্গলের মধ্যে। সেই ধনকুবেরের নামটা কি? গুড গড, তাই তো, নামটা মনে ছিল না বলেই এতক্ষণ ধরতে পারিনি। ওই ইস্যুর বিজনেস ওয়ার্ল্ডের কাভার স্টোরিটা তো ইন্দ্রনারায়ণ চৌধুরীর উপরে। অদ্ভুত কোইন্সিডেন্স নয়? বাপ আর বেটা মারা গেল 48 ঘন্টার এদিক ওদিকে। ছেলের মৃতদেহ পাওয়া গেল ধনকুবেরের প্রমোদ ভবনের দ্বার প্রান্তে। সেই লোকের কাভার স্টোরি সুশোভিত ইংরাজি ম্যাগাজিন পাওয়া গেল তার বাপের সুটকেসে, যে বাপ ইংরেজি জানে না। কিউরিয়াসার অ্যান্ড কিউরিয়াসার। পরদিন ঘুম ভাঙতে ওর কিছুটা বেলা হলো। বাইরে অকাল বর্ষণ হচ্ছে। প্রাতঃভ্রমণ 8 বাদ দিতে হচ্ছে। প্রাতরাশ টেবিলে কৌশিককে দেখতে না পেয়ে সুজাতাকে প্রশ্ন করেন, তোমার কর্তাটি কোথায়? কাল অনেক রাত করে ফিরেছে, আবার আজ খুব সকালেই বেরিয়ে গেল। বলছে লাঞ্চে আসবে, এই 1টা নাগাদ। ও কি ফিঙ্গারপ্রিন্ট গুলো নিয়ে গেছে? হ্যাঁ, কালই তো যত্ন করে ওর অ্যাটাচিতে তুলে রাখলো। এই সময় বেজে উঠল টেলিফোন। বাসু সাড়া দিতেই ভবানী ভবন থেকে ইন্সপেক্টর বরাট বললেন, সরি টু ডিস্টার্ব ইউ স্যার, আপনার মক্কেল বলছে আপনার অনুপস্থিতিতে সে কোনো প্রশ্নের জবাব দেবে না। আমার মক্কেল? কে আমার মক্কেল? ওই যে সুন্দরীটি, যার নাম গতকাল আপনি আমাদের জানাতে রাজি ছিলেন না, বললেন আইনে তার প্রভিশনস নেই। ক্ষুব্ধ কণ্ঠে বাসু বললেন, সরাসরি কথা বলুন ইন্সপেক্টর বরাট, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনারা একজনকে অ্যারেস্ট করেছেন, যে ক্লেম করছে যে সে আমার ক্লায়েন্ট। নাম কি? মিস অপরাজিতা কর। কোন কেসে তাকে অ্যারেস্ট করা হয়েছে? কি চার্জ? চার্জ ফ্রেম তো পরে হবে, আপাতত তাকে আমরা উঠিয়ে এনেছি, কিছু জিজ্ঞাসাবাদ করব ওই ইন্দ্রনারায়ণ বাবুর গেটের পাশে পাওয়া মৃতদেহ সম্পর্কে। তা উনি বলছেন আপনার অনুপস্থিতিতে উনি কিছুই বলবেন না। অলরাইট, আমি এক্ষুনি আসছি। টেলিফোনের লাইনটা কেটে দিয়ে বাসু এদিকে ফিরে বললেন, ওরা অপরাজিতাকে স্পট করলো কিভাবে? আশ্চর্য। বাসু ভবানী ভবনের হোমিসাইড লকআপে চলে এলেন। অপরাজিতার সঙ্গে জনান্তিতে কথাও হলো। কোন সূত্র থেকে পুলিশ ওকে সন্দেহ করছে তা অপরাজিতাও আন্দাজ করতে পারল না। পুলিশ তাকে খুঁজে পায় বেলা 5টা নাগাদ। যে সম্ভাব্য ক্রেতার কাছে ওর যাওয়ার কথা ছিল সেখানে পৌঁছতেই অপেক্ষামান পুলিশ ওকে অ্যারেস্ট করে। তবে অপরাজিতা কোনো কিছুই স্বীকার করেনি, কোনো জবানবন্দিও দেননি। বাসু বললেন, দেবে না, ওরা তোমাকে কিছুতেই জামিন দেবে না। তোমাকে ক্রমাগত অনেক প্রলোভন দেখাবে। বলবে আমরা জানি আপনি খুন করেননি, আপনি নিরপরাধ, কিন্তু আপনি যেটুকু জানেন তা বলে দিন, এক্ষুনি আপনাকে ছেড়ে দেব। তুমি কিন্তু রাজি হয় না। ইনফ্যাক্ট তোমার জবানবন্দি এমন বিচিত্র যে আমারই বিশ্বাস হয় না। তুমি কি কিছু গোপন করছো জিতা? অপরাজিতা দৃঢ় স্বরে বলে, না স্যার, আমি যা বলেছি তা আপনার কাছে যতটাই অবিশ্বাস্য বলে মনে হোক, সেটাই সত্য, অত্যন্ত সত্য। অলরাইট, আমি মেনে নিলাম।
আগেও বলেছি, আবারও বলছি, সামান্যতম মিথ্যা কথা বললেও তা তোমার কাছে বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। ঠিক আছে? লাঞ্চে খেতে এলো কৌশিক। বললে, অনেক খবর জমেছে মামু, একে একে বলি। প্রথম কথা, আপনি যখন হোমিসাইডে প্রথম টেলিফোন করে জানান যে ইন্দ্রনারায়ণের গেটের কাছে একটা যুবকের মৃতদেহ পড়ে আছে, তার আগেই হোমিসাইড সেটা জেনেছিল। আপনি যখন রিপোর্ট করছেন সেই সময় ঘটনাস্থলে 4-5 জন অফিসার সরজমিনে তদন্ত চালাচ্ছিল, সার্চ করছিল, ফটো তুলেছে। ফার্স্ট রিপোর্ট কে করে, কটার সময়? আপনি রিপোর্ট করেছিলেন প্রায় 11:30টার সময়, অপরাজিতা এখানে এসে আপনাকে সব বলার পর। কিন্তু সকাল 9:10 ইন্দ্রনারায়ণ চৌধুরীর বাড়ি থেকে হোমিসাইডকে জানানো হয় যে ওই বাড়ির গেটের বাইরে একটা মৃতদেহ পড়ে আছে। কে জানায়? ইন্দ্রনারায়ণ? না না, ইন্দ্রনারায়ণের একান্ত সচিব। আসলে বাগানের মালিটা দরজার ফাঁক দিয়ে লক্ষ্য করছিল অপরাজিতার প্রস্থান, হয় যুবতী নারী দেখার লোভে কিংবা কৌতূহলে। সে দেখে অপরাজিতা গেটের কাছে গাড়ি থামায়, নেমে আসে, এদিক ওদিক তাকিয়ে দেখে, তারপর জঙ্গলের ভেতর ঢুকে যায়। একটু পরেই ফিরে আসে। মেয়েটার হাতে কি যেন একটা ভারী জিনিস ছিল, যেটা সে তেঁতুল গাছ লক্ষ্য করে ছুঁড়ে ফেলতে দেখে। তারপর মেয়েটা গাড়ি চালিয়ে দ্রুত চলে যায়। বুঝলাম। তারপর? মালিটার কৌতূহল হলো। অপরাজিতার গাড়ি চলে যেতেই সে নিজে এগিয়ে আসে তদন্তে, মৃতদেহটা আবিষ্কার করে। ওই সময় গাড়ি নিয়ে এসে পড়ে চৌধুরী সাহেবের প্রাইভেট সেক্রেটারি পল্লব চট্টোপাধ্যায়। মালিটা তাকে সব কথা খুলে বলে, মৃতদেহটাও দেখায়। একটু আগে একটা মেয়ে যে গাড়ি নিয়ে এসে সাহেবের খোঁজ করছিল তাও জানায়। মালিটার মনে হয়েছিল তেঁতুলতলার দিকে মেয়েটা কি যেন একটা জিনিস ছুঁড়ে ফেলে। সেটা রিভলভার হতেই পারে। মিস্টার চ্যাটার্জি বলেন, তোমরা খোঁজাখুঁজির চেষ্টা করো না, প্রথমেই চলো পুলিশে ফোন করে ব্যাপারটা জানাই, যা করার ওরাই করবে। বাসু জানতে চান, মালিটার নাম কি? তা জানা হয়নি মামু, খোঁজ নিলে অবশ্যই জানা যাবে। বুঝলুম। ফিঙ্গারপ্রিন্টের কোনো হদিশ হলো? হয়েছে। গোয়েন্দা দপ্তর ভীষণ কৌতূহলী। আপনি কি করে ওই টিপছাপ সংগ্রহ করলেন? স্বয়ং আইজি ক্রাইমও আপনার কাছে সেটা জানতে চাইতে পারে। তার মানে ফিঙ্গারপ্রিন্ট একজন কুখ্যাত দাগী আসামির, আর্চ ক্রিমিনাল, যাকে পুলিশ এতদিন খুঁজছে? আগে না। তাহলে খুলেই বলি, আমি ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে যে তথ্য পেয়েছি তাতে এই টিপছাপগুলো কার তা আমি জানি না, কিন্তু যে জানে তাকে আমি জানি। ওরা আন্দাজ করছে সেই ব্যক্তি আপনি, কিন্তু পুলিশের কোনো জুনিয়র স্টাফ আপনাকে অ্যাপ্রোচ করার সাহসই করছে না। আইজি ক্রাইম দিল্লি গেছেন, কাল ফিরবেন, হয়তো কাল আপনার সাথে যোগাযোগ করবে। তুমি কতটুকু জানতে পেরেছো? এক দীর্ঘ কাহিনী কৌশিক বিবৃত করে। 20 বছর আগে মুম্বাইয়ের ক্রুফোর্ড মার্কেটে একটা ব্যাংক ডাকাতি হয়, প্রায় 10 লাখ টাকা। পুলিশ ডাকাতদের ধরে, কিন্তু টাকাটার হদিশ পায় না। 3 জন মূল আসামিরই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়। আসামি 3 জনের নাম বিশ্বনাথ যাদব, জগদীশ পাল আর চাঁদু রায়। একজন বিহারি, 2 জন বাঙালি। বছর 3 মেয়াদ খাটার পর 3 জনই জেলের পাঁচিল টপকে পালায়। পাঁচিলের বাইরে ডাকাত দলের পার্টির লোক ছিল, জিপ নিয়ে অপেক্ষা করছিল। ঠিক তখনই জেলের পাগলা ঘন্টি বেজে ওঠে। পুলিশে তাড়া করে। ঘটনাচক্রে সে রাত্রে পুলিশের এক বড় কর্তা জেলখানা পরিদর্শনে এসেছিলেন। তিনি 2খানি জিপ নিয়ে ওদের তাড়া করেন। তারপর কিছুটা হিন্দি সিনেমার কেরামতি। দুপক্ষই গুলি চালায়। বিশ্বনাথ যাদব এবং ডাকাত দলের জিপ ড্রাইভার ঘটনাস্থলেই মারা যান। আহত জগদীশ পাল ধরা পড়ে, কিন্তু চাঁদু রায় পালিয়ে যায়।
ওই এনকাউন্টারে একজন কনস্টেবল আর ওই পুলিশের বড় কর্তাটি মারা যান। সেই থেকে বিভিন্ন স্টেটের পুলিশ এবং সিবিআই আর্চ ক্রিমিনাল চাঁদু রায়কে খুঁজছে। জগদীশ পাল দীর্ঘদিন মেয়াদ খেটে ছাড়া পায়। মুম্বাইয়ের একটি বস্তিতে অতি দিনহীনভাবে সে বাস করতে থাকে। বছরখানেক নজর রেখে পুলিশের ধারণা হয় জগদীশের সঙ্গে চাঁদুর বর্তমানে কোনো যোগাযোগ নেই। তাছাড়া অপহৃত ওই টাকার পাত্তা জগদীশ জানে না। তারপর হঠাৎ একদিন দেখা যায় জগদীশ সেই মুম্বাইয়ের বস্তি থেকে উধাও। পুলিশের ধারণা ইচ্ছা করেই বছরখানেক জগদীশ পাল মুম্বাইয়ের ওই বস্তিতে কৃচ্ছ সাধন করেছে পুলিশের সন্দেহ ভঞ্জন করতে। আমি কাল আপনার দেওয়া ফিঙ্গারপ্রিন্ট নিয়ে হাজির হবার 2 ঘন্টার মধ্যে ওরা ওই ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করে নিঃসন্দেহে জগদীশ পালের। আমাকে খুব চাপাচাপি করে, এটা এভিডেন্স আমি গোপন রাখতে পারি না ইত্যাদি। যেহেতু আমি লাইসেন্স গোয়েন্দা তাই আমি বাধ্য হয়ে বলেছি আমি জানি না আপনি কোথা থেকে কিভাবে ওই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছেন। আপনার নামটা জানিয়ে দেওয়ার পর ওরা আমাকে একটু নিষ্কৃতি দিয়েছিল। এখন বিড়ালের গলায় কে ঘন্টাটা বাঁধবে এই নিয়ে গবেষণা চলছে। সম্ভবত আইজি ক্রাইম দিল্লি থেকে ফিরে আসার পর আপনাকে ফোন করবে। আমার ধারণা পুলিশের কেস রেডি, শুধু 2-1 দিনের মধ্যেই আসামির জন্য চার্জশিট তারা ফ্রেম করবে। মাইতির হিসেব মতো হত্যাকারী অপরাজিতা কর, তাছাড়া আর কি। মালিটা সচক্ষে দেখেছে তাকে রিভলভারটা ছুঁড়ে ফেলতে। পুলিশ তেঁতুলতলা থেকে সেটা উদ্ধারও তো করেছে। তাই তাতে যদি অপরাজিতার আঙুলের ছাপ থাকে তাহলে তো সে উনায় সোহাগা। কারণ যতদূর মনে হয় ব্যালিস্টিক এক্সপার্ট কম্প্যারিজন মাইক্রোস্কোপে প্রমাণ করবে যে রিভলভারের এক্সপেন্ডেড বুলেটটা বাধা দিয়ে বাসু বলেন, তোমাকে ও নিয়ে পণ্ডিতামি করতে হবে না, তুমি তোমার কাজ সম্বন্ধে বলো। ইন্দ্রনারায়ণের গতিবিধির ওপর তোমার লোক নজর রেখেছে তো? হ্যাঁ তো, ডবল শিফটে। না, ওটা ট্রিপল শিফট করে দাও। 3-8-24 সর্বক্ষণ ইন্দ্রনারায়ণ কোথায় থাকছে, কার সাথে মিশছে, কার সাথে দেখা করছে, আমি বিস্তারিত জানতে চাই। আমি একটা আন্তাজে ঢিল ছুড়বো মামু, বলে উঠল সুজাতা। ওয়াইল্ড কেস? চলো। আপনি ফর্মুলাটা তৈরি করে ফেলেছেন এভাবে, শ্রীমান চাঁদু রায় ইকুয়ালস টু ইন্দ্রনারায়ণ চৌধুরী। কি দারুণ গোয়েন্দা! শোনো বাপু, এটা আর এখন আন্দাজে ঢিল ছোড়া পর্যায়ে নেই। এখন এটা 2-2-4। জগদীশ জেল থেকে ছাড়া পাওয়ার পর আর তার পুরনো বন্ধুদের খোঁজ পায় না। 15-20 বছর ধরে দুনিয়াটা আদ্যোপান্ত পাল্টে গেছে। পুলিশের নজর এড়াতে নয়, হয়তো সত্যি অর্থাভাবে জগদীশ মুম্বাইয়ের বস্তিতে পড়ে থাকতে বাধ্য হয়েছিল। ও আন্দাজ করেছিল লুণ্ঠিত টাকাটা মূলধন করেই চাঁদু এতদিনে হয়তো কোটিপতি। কিন্তু চাঁদু নিজের খোল নলচে সম্পূর্ণ বদলে ফেলেছে, তাকে চেনাই যাচ্ছে না। আমার আন্দাজ জগদীশ বইয়ের স্টলে গিয়ে বিজনেস ওয়ার্ল্ড পত্রিকার পাতা উল্টাত। প্রতি সংখ্যাতেই একজন বিজনেস ম্যাগনেটের ওপর ওতে তখন ছবি সহ কভার স্টোরি ছাপা হতো। জগদীশ বইয়ের স্টলের একান্তে দাঁড়িয়ে প্রতিটা সংখ্যার পাতা উল্টে ছবি দেখত। হয়তো স্টলওয়ালাকে বিড়ি টিড়ি খাইয়ে বন্ধুত্ব পাঠিয়েছিল। জগদীশের অবস্থা তখন খেপা খুঁজে ফেরে পরশ পাথর। তারপর একদিন বছর 4 আগে খেপা পরশ পাথরটা খুঁজে পেল। ফটো দেখে চাঁদুকে চিনতে পারল। মাথার ঘাম পায়ে ফেলার টাকায় ওই সংখ্যাটা সে কিনেও ফেলল। টিকিট কেটে বা না কেটে যেমন করে হোক চলে এলো কলকাতায়। ওর মতো ভ্যাগাবন্ডের পক্ষে কোটিপতির সাক্ষাৎ পাওয়া নিতান্তই অসম্ভব। কিন্তু চিচিং ফাঁক মন্ত্রটা জগদীশ ঘটনাচক্রে শিখে ফেলেছে। ইন্দ্রনারায়ণের লেটার বক্সে সে একটা চিঠি ফেলে দিল।
ব্ল্যাকমেলিং এর প্রস্তাব। না হলে জগদীশ সোজা চলে যাবে লাল বাজারে। জাদুর ফিঙ্গারপ্রিন্ট তো সযত্নেই রাখা আছে সেখানে। রানী বললেন, তুমি যা বলছো তার একটাই বিরুদ্ধ যুক্তি। জগদীশ যদি চাঁদুরায়ের সন্ধান পেত এবং দেখতো যে সে ইন্দ্রনারায়ণ, তাহলে সেই মেদিনীনগরের এক কামরার ঘরে ঠোঙা বানাতো, না কলকাতার ফ্ল্যাট বাড়ি কিনতো, টিভি, ফ্রিজ, গাড়ি কিনতো? আই এগ্রি, বলে উঠল কৌশিক। বাসু বললেন, তোমার যুক্তিপূর্ণ সওয়ালের জবাবটা আগে দিলানো। আমার আন্দাজটা পুরোপুরি সত্যি না হলেও মোটামুটি সত্য হতেই পারে। ধরা যাক ঘটনা প্রবাহ অন্য রকম হয়েছিল। হয়তো জগদীশ মুম্বাইয়ের বিজনেস ওয়ার্ল্ড পত্রিকাটি দেখেনি। স্ত্রী পুত্রের খোঁজ নিতেই মেদিনীনগরে এসেছিল প্রথমে। মিনতির বদান্যতায় মাথা গোঁজার আশ্রয়ও পায়। ইতিমধ্যে হয়তো তার একটা হার্ট অ্যাটাকও হয়ে গেছে। সে প্রায় অথর্ব। যেহেতু পরেশ পালের বাল্যজীবন কেটেছে মেদিনীনগরে, তাই পরেশের কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে হয়তো জগদীশ তার পুত্রের বারাসাতের ঠিকানা জোগাড় করে। ধরা যাক কাকতালীয় ভাবে ওই সময় সে বিজনেস ওয়ার্ল্ডটি হাতে পায়। ও নিজে হার্ট পেশেন্ট, তাই ছেলেকে চিঠি দেয়। পরেশ জানতো বাবা জেলখাটা আসামি, কিন্তু একথাও জানতো যে ব্যাংক লুটের কয়েক লক্ষ টাকার হদিশ পাওয়া যায়নি। হয়তো জগদীশ সে কথার ইঙ্গিত দিয়েই পুত্রকে দেখা করতে বলেছিল। এ পর্যন্ত যা বলেছি তা কি কোনো কারণে অসম্ভব বলে মনে হচ্ছে তোমাদের কারো কাছে? কি কৌশিক, রানু? কেউ কোনো জবাব দেয় না। ধরা যাক পরে শেষে বাপের সাথে দেখা করল, চাঁদু রায়ের বর্তমান পরিচয় জেনে গেল, ব্ল্যাকমেলিংও শুরু করলো। তবে জগদীশ নয়, পরেশ। বাবাকে মাঝে মাঝে দয়া করে 200-300 টাকা মানি অর্ডার করে। তাই নখদন্তহীন জগদীশ, যে একদিন চলন্ত জিপ থেকে পুলিশের সঙ্গে গুলি বিনিময় করেছে, সে ডাক্তারের বাড়ি থেকে পুরনো কাগজ এনে ঠোঙা বানায়, পুত্রের ভিক্ষায় টিকে থাকে। আর এদিকে পরেশ পাল শুধু শর্মিষ্ঠাকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না, নতুনত্বের স্বাদে নির্মলাকে বিয়ে করে বসে। বাড়ি বানায়, গাড়ি কেনে, দুটো সংসারের খরচ চালায়। আর হয়তো সেই কারণেই মাত্র 48 ঘন্টার মধ্যে চাঁদু রায়ের 2 শত্রু, বাপ আর বেটা, মৃত্যুবরণ করে। সুজাতা বলে ওঠে, আপনি কি সন্দেহ করছেন মামু? আপনার কাজিন ব্রাদার জগদীশ পালের স্বাভাবিক মৃত্যু হয়নি? না, তা সন্দেহ করছি না, কিন্তু এটা আশঙ্কা করছি যে চাঁদু রায়ের চর এই সংবাদ নিয়ে আসে যে মেদিনীনগরে জগদীশ পালের স্বাভাবিক মৃত্যু হয়েছে। সেই মুহূর্তেই চাঁদু ব্যবস্থা করে পরেশ পালের অস্বাভাবিক মৃত্যুর, এমন কায়দায় যাতে হত্যাপরাধটা বর্তায় অপরাজিতার স্কন্ধে। তাহলেই সে বাকি জীবনটা নিশ্চিত। কৌশিক বলে ওঠে, আপনি এখন কি করতে চান মামু? ইন্দ্রনারায়ণকে নজরবন্দি রাখতে চাই। পুলিশ শুনেছি রেডি। আমার মক্কেল এদিকে জামিন পায়নি। সম্ভবত 2-4 দিনের মধ্যেই দায়রা জজের আদালতে কেসটা উঠবে। নোটিশ পাওয়া মাত্র আমি ইন্দ্রনারায়ণ চৌধুরীর ওপর আদালতের সমন জারি করতে চাই। রানু, তুমি নোট বইটা নিয়ে এসো তো। আমি এক্ষুনি ডিকটেশন দিয়ে তৈরি হয়ে থাকতে চাই, যাতে মুহূর্ত মধ্যে তারিখ বসিয়ে সমনটা ধরানো যায়। কৌশিক বলে, কিন্তু ইন্দ্রনারায়ণ চৌধুরী তো একজন বিজনেস ম্যাগনেট মামু। সেন্ট্রাল ক্যাবিনেটের অনেকের সাথেই তার দহরম মহরম। সো হোয়াট? সে তো হর্ষদ মেহতারও ছিল। ইন্দ্রনারায়ণ কি ভারতীয় নাগরিক নয়? কিন্তু আপাত দৃষ্টিতে মামলার সাথে তো তার কোনো সম্পর্ক নেই মামু। আপাত দৃষ্টিতে না থাকলে দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে সুজাতা। সেটাই আমার দায়িত্ব। তুমি চিন্তা করো না। ও, ভালো কথা, একটা তথ্য আমি চাই কৌশিক। ইন্দ্রনারায়ণ চৌধুরী কি ধূমপান করে? করলে কি পাইপ, চুরুট না সিগারেট? যদি চুরুট বা সিগারেট হয়, তাহলে কি ব্র্যান্ড?
এইসব তথ্য জেনে আপনার কি লাভ মামু? ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আপনি রাগ করবেন না, আমি জেনে আপনাকে জানাবো।